আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। একটা দুর্ঘটনার কবলে পড়ে আমার স্বামী আমায় বিয়ে করে। আমার স্বামী একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজেই গিয়েছিল আমাদের গ্রামে। আমার ছোটখাটো পরিবার। আমার বাবা একজন ইমানদার মানুষ, মসজিদের ইমাম। মা মারা যায় ছোটবেলায়। এরপর আর বাবা আমার দিকে তাকিয়ে বিয়ে করেনি। আমি পড়াশোনায় ভালো ছিলাম। নিজের পুরো সময়টা পড়ায় মন দেওয়ার চেষ্টা করতাম। আমার জীবনটাও বেশ রঙিন কাটছিল। টাকা ছিল না, তবে সুখের কমতি ছিল না, শান্তির কমতি ছিল না। বড় কোনো আশা ছিল না, তবে বাবার জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল সব সময়। আমার স্বামীর নাম আরাব চৌধুরী, বয়স 43। তিনি যখন আমাদের গ্রামে আসেন তখন আমার বয়স ছিল 17 বছর। আমাদের গ্রামে বিশাল বড় বাংলো ওনার। উনি যতবারই গ্রামে আসতেন আমার বাবা খাবার দিয়ে আসতেন গিয়ে। এতে অবশ্য তিনি আমার বাবাকে টাকা দিতেন। যে কয়বার উনি গ্রামে এসেছেন সে কয়বার আমি ওনাকে কখনো মুখোমুখি দেখিনি। যেদিন আমার সাথে তার মুখোমুখি দেখা হয় সেদিনই ওনার সাথে আমার বিয়ে হয়। ঘটনা আরো 3 মাস আগের। উনি গ্রামেই এসেছিলেন ব্যবসায়ের কাজে। বরাবরই গ্রামে আসলে রান্নার ভারটা আমার উপরেই পড়ে। যেদিন দেখি বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হচ্ছে সেদিন বুঝতে পারি উনি এসেছেন। শেষবার যখন উনি এসেছিলেন সেদিন রান্না করে বাবাকে ডাকতে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। অবেলায় শুয়ে থাকতে দেখে বাবার কাছে গিয়ে লক্ষ্য করলাম বাবা ভীষণ জ্বরে কাতরাচ্ছে। আমার উপস্থিতি টের পেয়ে বাবা আমায় বললেন, আয়েশা মা, তুমি খাবারটা চৌধুরী সাহেবের জন্য নিয়ে যাও। আজকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে। বাইরেও বৃষ্টি। গতরে একদম শক্তি নিজে উঠে খাবার নিয়ে যাব। বাবার শারীরিক কষ্ট বুঝতে পেরে আমি এই বাদল বৃষ্টি ভেদ করে কচুপাতা মাথায় দিয়ে ওনার বাড়িতে যাই। বেলা তখন দুপুর 2টা। আমি যেতেই আরব চৌধুরী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। কি চাই? এখানে কেন এসছো? আমি কিছুটা ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, "আ- আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা ভীষণ অসুস্থ, তাই আসতে পারেনি।" সেদিন এতটাই ভয়ার্ত ছিলাম যে ওনার মুখের দিকে তাকিয়ে কথাটা বলার সাহসও পাচ্ছিলাম না। শরীরটাও থরথর করে কাঁপছিল আমার। আমায় কাঁপতে দেখে তিনি হালকা গলায় জিজ্ঞেস করলেন, কাঁপছো কেন? সামনে তো বাঘ ভাল্লুক বসে নেই। খাবার কি সবসময় তুমি রান্না করো? আমার ভয়ার্ত গলায় উত্তর আসলো, জি স্যার, আমি রান্না করি। তিনি বেশ স্বাভাবিক গলায় আমায় বললেন, খাবারটা টেবিলের উপর রেখে চলে যাও। আজ রাতে রান্নার প্যারা নিতে হবে না। রাতে আমি খাবো না। জি স্যার। আমি খাবারটা রেখে বাড়ি থেকে বের হলাম। কথোপকথনের সময় একটা বারও আমার ওনার চোখের দিকে তাকানোর সাহস হলো না। এমনকি দেখতে কেমন সেটাও আমি বলতে পারবো না। আমি বাড়ির গেটের সামনে আসছি, চারপাশ অন্ধকারে মেঘের গর্জন দিয়ে ছেয়ে যাচ্ছিল। ভয়ে আমি জড়সড় হয়ে গেটের কোণে দাঁড়িয়ে আছি। আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চারপাশে মেঘেরা খেলা করছে। যখনই বাড়ি যাওয়ার জন্য পা বাড়ালাম তখনই বৃষ্টির ঢল আকাশ থেকে নামতে শুরু করলো। আমি তাড়াহুড়ো করে গেট থেকে বের হয়ে রাস্তায় আসলাম। পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে। আমি বের হতেই পাড়ার মহসিনের সাথে দেখা আমার। মহসিন এ পাড়ার সবচেয়ে ইতর লোক। বাবার কাছ থেকে কয়েকটা টাকা ধার পায় সে। সে ধারের টাকা বাবা পরিশোধ করতে বিলম্ব হচ্ছে বলে আমায় বিয়ে করার প্রস্তাব দেয় বাবাকে। বাবা অবশ্য এতে একদমই নারাজ। কারণ একজন বাবা তো জেনে শুনে একটা লম্পটের সাথে নিজের মেয়েকে তুলে দিতে পারে না। তাই সব সময় সময় সুযোগ খুঁজে আমার ক্ষতি করার। আমাকে ভেজা অবস্থায় দেখে তার লালসার চোখ আমার উপর পড়লো। আমার হাতটা ধরে নোংরা ভাষায় বলতে লাগলো, কিরে মাগি, আমারে বিয়ে করতে পারিস না, অথচ ভেজা শরীর নিয়ে বইরে বেটার সাথে শুয়ে আছিস? চরিত্রহীন মেয়ে, খালি বাড়ি থেকে এমনি বের হইছস, বুঝি না কি করে আইছস? তোরে আজকে হয় আমার সাথে বিয়ে দিবে, না হয় তোর নামে কলঙ্ক রটাবো। মহসিন এই কথাগুলো বলেই আমায় টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর লোক জড়ো করেছিল। সব লোক সমাগম আমার বাড়ির সামনে। সবার হই হুল্লোড়ে বাবা জ্বরের শরীর নিয়ে বের হলো। মহসিন বাবাকে দেখেই বলে উঠল, মাইয়া বিয়ে দিতে সমস্যা, ভাড়া কাটিতে সমস্যা নেই, তাই না? বুড়ে বেটার কাছে মাইয়া পাঠাইছেন খুশি করে টাকা আনার জন্য? এরপর গ্রামের কিছু মানুষকে উদ্দেশ্য করে বলল, এই আয়েশার বাবা একটা ভণ্ড হুজুর, নিজে ইমানিতি করে মাইয়ারে ভাড়া খাটায়। এ বাদলা দিনে এ মাইয়া বাংলো থেকে বের হয়েছে। বাংলাতে একা শুধু আরাব চৌধুরী থাকে, এটা সবার জানা। ভেজা শরীর নিয়ে লুকিয়ে বের হতে গিয়েই আমার হাতে ধরা পড়ছে। এটা তো সমাজের জন্য ক্ষতি,
এই নষ্টামের জন্য আর ভণ্ড হজের জন্য তো সমাজ নষ্ট হইব। যদিও মাইয়া খারাপ, তবু এতদিন আয়েশার বাপ আমাদের নামাজ পড়িয়েছে, সে সুবাদে একটা সুযোগ দেওয়া যায়। আমি চাই আয়েশারে বিয়ে করতে, এত দুর্নাম জেনেও বিয়ে করতে চাই, কারণ মাইয়ার মা নাই। অসহায় মাইয়া বিয়ে করলে সব সব আছে, আর বিয়ের পর ঠিক মতো টাইট দিলে চরিত্র ঠিক হবে যাইব। এখন আপনারা যা সিদ্ধান্ত নেন। গ্রামবাসী সবাই মহসিনের কথায় তাল মিলিয়ে বাবাকে ছি ছি করতে লাগলো। বাবার চোখ বেয়ে কান্না ঝরছে। ছোট্ট একটা বিষয় এত বড় হয়ে যাবে কে জানতো। কান্নার গলায় বাবা বলল, দরকার হয় সমাজ ছাইরে চলে যাব, তবু আমার মেয়ের এই লম্পটের হাতে তুলে দেবো না। চৌধুরী সাহেব অনেক ভালো মানুষ, আমি ওনাকে কাছ থেকে চিনি। সে ভরসায় নিজের শরীর খারাপ ছিল, তাই আয়েশাকে দিয়ে খাবার পাঠাইছি। আমার মেয়ে নষ্ট না, একটা লম্পট ছেলের কোথায় আমার মেয়েকে দয়া করে এই অপবাদ দিবেন না। মহসিনকে লম্পট বলায় মহসিন রেগে আমার বাবার কাছে তেড়ে গিয়ে বাবার গালে থাপ্পড় কষিয়ে দিয়ে বলল, নষ্টা মেয়ে জন্ম দিয়ে নষ্টামি করে আমাকে লম্পট বলা? গ্রামবাসীও বাবাকে মারার জন্য তেড়ে আসতে লাগলো। সত্যি বলতে সেখানে যারা উপস্থিত ছিল সবাই ছিল মহসিনের কথায় উঠছিল আর বসছিল তারা। আমি বুঝতে পারছিলাম তাদের মহসিন আগেই টাকা দিয়ে কিনে এই নাটকটা সাজিয়ে ফেলেছে। সুযোগের অপেক্ষায় থাকা মহসিন হুট করে সুযোগ পেয়ে আজকে ঝোপ বুঝে কোপটা মারলো। গ্রামবাসীকে এভাবে তেড়ে আসতে দেখে বাবা ভীষণ ভেঙে পড়লো। দাঁড়ানো থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি গ্রামবাসীকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করেও পারছিলাম না। পাশের বাড়ির মালতি চাচি আমার চুল ধরে বলতে লাগলো, নষ্ট একটা, তোর জন্য তো আমাদের মেয়েরা নষ্ট হবে। মহসিন যে তোকে বিয়ে করতে চাইছে, শুক্রিয়া কর, বিয়ে কর, না হয় বাপ বেটিকে চুল নাড়া করে গ্রাম ছাড়া করব। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিল। বাবা বসে আর কোনো কথা বলতে পারছিল না। আমি নিজেও মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম। হুট করে একটা কণ্ঠ সবকিছু নিস্তব্ধ করে দিল। পেছন থেকে আরব চৌধুরী বজ্র কণ্ঠে বলে উঠলেন, সমস্যা আমাকে নিয়ে, মেয়েটা আমার পেছনে গিয়েছে। সমস্যা আমাকে নিয়ে, মেয়েটা আমার পেছনে গিয়েছে। তাহলে মহসিন কেন বিয়ে করবে? এত উদার মানুষ হলে তো সমস্যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, এই মেয়েকে বিয়ে আমিই করব। মেয়ের বাবা একজন সম্মানিত লোক, তার পেছনে আপনারা নামাজ পড়েন। সে মানুষটাকে আপনারা অসম্মান করছেন, বিবেক কি বেঁকিয়ে দিয়েছেন? আয়েশার বাবাকে সবাই চেনেন, কতটা সৎ তিনি, তারপরও আপনারা যা নয় তা বলছেন। আর মেয়ের দোষের শাস্তি বাবাকে কেন দিচ্ছেন? দোষ যেহেতু মেয়ে করেছে আর আমি এতে জড়িত, আয়েশাকে বিয়ে আমিই করব। আরব চৌধুরীর কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেলেও মহসিন বলে উঠল, মুখে বলা সম্ভব, বিয়ে করলে এখন এ মুহূর্তে করেন। আমি খাজি ডাকি, বড় লোকের মুখের কথার দাম নাই। আরব চৌধুরী মহসিনের কলার ধরে বলে উঠল, যাকে টাকার ডাক, আমি এই মুহূর্তে আয়েশাকে বিয়ে করব। আমি এক কথার মানুষ, আমার জবান শক্ত। এরপর গ্রামবাসীর তোপে পড়ে বিয়েটা হলো আমার। কিভাবে সবটা পাল্টে গেল নিজেও বুঝলাম না। বাবা সেই যে মাথায় হাত দিয়ে মাটিতে বসেছিল আর কথা বলেনি। বিয়ের পর দিন বাবা কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। সবার অপমান, এত সব কথা, নিজের মেয়ের এমন করে বিয়ে, এইসব সইতে পারেনি বাবা। বাবার মৃত্যুটা আমায় একদম হতাশ করে দেয়। এই গ্রামের মানুষ আমার কাছে বিষের মতো লাগতে শুরু করে। আমি বাবার কবরের মাটি হাতে নিয়ে শুধু বলেছিলাম, তোমার এই অপমানের প্রতিদান যেন প্রতিটা মানুষকে আল্লাহ দেয়। বাবা, আমি চেষ্টা করব মাথা উঁচু করে বাঁচতে। যত কষ্টই হোক না কেন, যত সমস্যাই হোক, আমার মাথা নোয়াবো না। আমি সবসময় নিজের আত্মসম্মান বজায় রেখে উঁচু হয়ে বাঁচবো আমি। বাবাকে কবর দেওয়ার পরদিন আমি ঢাকায় আসি। এর মধ্যে আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি। ঢাকায় আসার পর জানতে পারি আমি তার দ্বিতীয় স্ত্রী, আর সেখান থেকে আমার জীবনের গল্পের নতুন মোড় নিল। সেই দিনই আরব চৌধুরী বাসায় আসি আমি। ওনার বাবা মা অনেক বছর আগেই গত হয়েছেন। এ বাড়িতে 2-4টে কাজের লোক ছাড়া কাউকেই চোখে পড়ল না। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আমি এই প্রথম দেখেছি। আমার কাছে এটা বাড়ি নয়, মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্য। সাজানো, গুছানো, পরিচ্ছন্ন, শীতল একটা আমেজ চারপাশে। তীব্র গরমের কষ্ট নেই, আবার তীব্র শীতেরও মলিনতা নেই। যা আছে তা কেবল বসন্তের ছোঁয়া। মনে হচ্ছে চারপাশে বসন্ত বইছে। উনি আমাকে ড্রয়িং রুমে বসতে বললেন। আমি সোফার এক কোণে বসলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দেখো আয়েশা,
তুমি আমার থেকে 25 বছরের ছোট। সময় মতো আমার সন্তান হলে তোমার মতোই বয়স হতো। হঠাৎ ধেয়ে আসা দুর্ঘটনায় পড়ে তোমাকে বিয়ে করা, তবে এই বিয়েটা তোমার জীবনের শান্তি আনবে না। বয়সের ব্যবধান তোমার জীবনকে নরকে নিয়ে যাবে। তুমি ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে। আমার মতো বয়স্ক একটা ছেলের বউ হওয়ার দুর্ভাগ্য তোমার হলেও সেটা তুমি কাটিয়ে উঠবে আশা করি। আরব চৌধুরী মোলায়েম কণ্ঠের ধ্বনি শুনে আমি ওনার দিকে এই প্রথম চোখ তুলে তাকালাম। বয়স 43 হলেও ওনাকে দেখতে তেমন বয়স্ক লাগে না। মনে হয় এখনো তিনি বেশ জোয়ান। হয়তো টাকার আলতো আপ্যায়নে বুড়ো ভাবটা ওনার মুখে প্রকাশ পাচ্ছে না। গাল ভর্তি দাড়ি, চুল এবং দাড়িতে পাক ধরলেও সেটা মানানসই লাগছে। মাথায় তালু ফাঁকা না, বরং তুলনামূলক চুল কম। ওনাকে আমার কাছে তেমন খারাপ লাগছে না। হয়তো আল্লাহর রহমত নাজির হয়েছে বলেই এত বড় বয়স্ক একটা মানুষকে মনে হচ্ছে আমার জন্যই গড়া। তার প্রতি আমার মহব্বত কাজ করছে, তাকে আমার ভালো লাগছে। বিয়ের বাঁধনে বরকত এবং রহমত আছে বলেই তার প্রতি আমার তীব্র ভালোবাসা গুঞ্জন তুলছে। কিন্তু সে ভালোবাসা পরক্ষণেই দহনে পরিণত হলো একটি কথায়। আয়শা, আমি চাই তুমি এ বাড়িতে থাকো, পড়াশোনা করো, বড় হও, বাবার আদর্শ সন্তান হও। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। সময় হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, এখনো দিতে পারি। তবে সমাজ আবার আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলুক, এটা আমি চাই না। পড়াশোনা শেষ করো, এরপর তোমাকে ডিভোর্স দিয়ে দিব, ভালো পাত্র হাতে তুলে দেব। সে পর্যন্ত তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। কথা দিচ্ছে কখনো তোমার কাছে স্বামীর অধিকার চেয়ে তোমাকে ছোট করব না। আরব চৌধুরীর এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি। ওনাকে স্বামী হিসেবে মানতে আমার একদমই কষ্ট হচ্ছে না, বরং আমি চাচ্ছি ওনার পরম আদরে, ওনার ছায়াতলে ওনার সহধর্মিণী হয়ে থাকতে। কিন্তু ওনার মনে চলছে ভিন্ন অভিমত। ওনার কথার পৃষ্ঠে আমি আমার মত প্রকাশ করতেই যাব, সেই মুহূর্তেই তিনি আবারও বলে উঠলেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলা হয়নি। আমার তোমার আগেও আরেকটা বিয়ে হয়েছে এবং আমার সে স্ত্রী জীবিত। সে দেশের বাইরে আছে, কবে ফিরবে জানি না। তবে একটা অভিমানের রূপ আমাদের এই দূরত্ব। আমাদের বিয়ের 13 বছর চলে। আমার প্রথম স্ত্রীর নাম আঞ্জুমান, অসম্ভব সুন্দরী এবং গুণের অধিকারী একটা মেয়ে। আমার সকল ভালোবাসা তার জন্য জমে আছে। জানি না আমাদের কখনো মিল হবে কিনা, তবে আমার পক্ষে তাকে ভোলা কোনোদিন সম্ভব না। তার জন্য আজীবন অপেক্ষা করতে পারি আমি। আয়েশা, তোমার বিপদের উদ্ধারকারী হয়ে এই বিয়েটা কেবল করেছে তোমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এর বাইরে কিছু না। আমি লম্বা একটা নিঃশ্বাস টেনে তা ছাড়লাম। আমার বুকের দহন বাড়তে লাগলো। আমি আর কোনো বিয়ে চাই না। মেয়েদের জীবনে একটা বিয়েই হয়। যে আমার সম্মান দিয়ে এত দূর এনেছে, এত নিরাপদ জীবন দিয়েছে, তাকে আমি কিভাবে ভালোবেসে না পারি? তবে আমার মনের কথা আমি মুখ ফুটে আর বলতে পারবো না। বলতে গেলেই আত্মসম্মানটা বিকিয়ে যাবে। যেখানে তিনি বলেই দিয়েছেন ওনার সকল ভালোবাসা আঞ্জুমানের জন্য, সেখানে আমার ভালোবাসা প্রকাশের বৃথার চেষ্টা না করাই শ্রেয়। ঢোক গিললাম আমি। বসন্তময় এই পরিবেশ ক্রমশই ভারী হতে লাগলো। চৈত্রের মতো খরা পড়ে আমার মনটা চৌচির হতে লাগলো। গগন বিদারী হাহাকার আমায় যেন আলিঙ্গন করতে লাগলো। বেহালার করুণ সুর চারিদিকে বাজতে লাগলো। চাপা কান্না আমার বুকে এসে বাসা বাঁধতে লাগলো। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার প্রথম স্ত্রীর খোঁজ কি 13 বছরে পাননি? যোগাযোগ হয়নি? তিনি আপনার মতোই একা আছেন নাকি তিনি বিয়ে করেছেন, নতুন সংসার করছেন? 13টা বছর তো কম না। কথাগুলো বলে ওনার দিকে তাকালাম। মলিনতা ওনাকে গ্রাস করেছে। চোখে মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে। অস্থিরতা তার কপালের ভাঁজে স্পষ্ট। ভারী গলায় উত্তর দিল, সবাই তো বলে মারা গিয়েছে। ছোট একটা ঝগড়া হয়েছিল আমাদের। ঝগড়ার কারণটা অত বড় ছিল না। তার জন্মদিন একটা গোলাপ আনতে বলেছিল, ছেড়ে আনতে বলে গিয়েছিলাম। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল, একটু জেদি স্বভাবের ছিল। ফুল আনেনি, বিষয়টা সে মানতে পারেনি। রাত 12টা ঝগড়া করে বাসা থেকে বের হয়েছে। আমি আটকাবার অনেক চেষ্টা করি, মা বাবাও চেষ্টা করে, তবে তার জেদের কাছে সবকিছু হার মানে। ভেবেছিলাম তার বাবার বাড়ি যাচ্ছে, সকালে গিয়ে নিয়ে আসবো, তাই বেশিক্ষণ আর বাধা দেয়নি, কারণ রাগের মধ্যে কি করে বসে সে ভয়। এরপর তিনি লম্বা নিঃশ্বাস নিলেন। বিষাদের আর্তনাদ তার চোখে লাল হয়ে দেখা দিয়েছে। কেবল সেটা অশ্রু হয়ে ঝরে পড়ছে না। কিছুক্ষণ থেমে পুনরায় বললেন, ফোনে শতবার কল দিয়েছে, ফোন বন্ধ ছিল। সকাল পর্যন্ত অপেক্ষা করিনি। রাতেই ছুটেছে আঞ্জুমানের বাসা, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আঞ্জুমান সেখানে যায়নি। এরপর অনেক খোঁজ করেছে, সম্ভাব্য সকল জায়গায় তাকে খুঁজেছে। পুলিশ জারি করেছে,
তবে তাকে খুঁজে পায়নি। তার পরিবার আমার বিরুদ্ধে মামলাও করে। অবশ্য এটাও জেদ করে মেয়েকে হারানোর শোকই করেছিল। আমি জেলে থেকেছি 3 দিন। 3 দিন পর আঞ্জুমান তার বাবা মাকে চিঠি দিয়ে জানায় সে দেশের বাইরে আছে, আমার সাথে আর সংসার করতে চায় না। আঞ্জুমানের চিঠি পেয়ে মামলা তুলে নেওয়া হয়, আমাকে মুক্তি দেওয়া হয়। তবে কোন দেশে গেছে, কোথায় আছে, কেউ কিচ্ছু জানায়নি। তার পরিবারের বিষয়টি গোপন করেছে, নাকি আদৌ জানে না জানি না। এ যুগে চিঠি দিয়ে সংবাদ দিয়েছে, বিষয়টি বেশ এলোমেলো লেগেছিল। তার পরিবারকে দীর্ঘ 4 বছর নজরে রেখেছে, কিন্তু আশানুরূপ কোনো ফল পায়নি। এরপর কেটে গেল 13 বছর। এর মধ্যে আর দেখা পায়নি, খোঁজ পায়নি। বিশ্বাস করি লাশ যেহেতু পায়নি, তার মানে সে বেঁচে আছে। বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর। আমি বিশ্বাসের জোরেই দীর্ঘ 13টা বছর তার জন্য অপেক্ষা করেছে। আরো 1300 বছর অপেক্ষা করতে পারবো। আরব চৌধুরীর কথা শুনে এতটুকু উপলব্ধি হচ্ছে, আঞ্জুমান হয় মারা গেছে, না হয় অন্যত্র সংসার করে সুখে শান্তিতে ঘর করছে। তবে এই মানুষটার মনে গেঁথে যাওয়া ভালোবাসা এখনো তাজা হয়ে আছে। আমাকে এই আঞ্জুমানের জায়গাটা দখল করতে হবে। তার মনে নিজের ভালোবাসা এমনভাবে গাঁথতে হবে যেন তিনি সব কিছু ভুলে আমায় ভালোবাসে। তবে আমার মনের এই কথা গোপনেই থাকবে। অভিসারে তার মন জয়ের চেষ্টা চলবে। আমি আবারও তার দিকে তাকালাম। লাল চোখগুলো আরো লাল হলো, গলা খাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। এরপর আমায় বলল, তোমার যা লাগবে নির্দ্বিধে আমার কাছে চাইবে, আমি সব দিব। আমি কেবল বিড়বিড় করে বললাম, আপনার মন লাগবে। তিনি আমার বিড়বিড় শুনে আবারও জিজ্ঞেস করলেন, কি বললে? আমি কিছু বলতে যাব ঠিক তখনই কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথেই পরিবেশটা বদলে গেল। চুলগুলো খাটো, ঘাড় অবধি কাটা, গায়ের গড়ন মাঝারি, গায়ের রং ফর্সা, পরনে একটা জিন্স আর টপস পরা, বেশ পরিপাটি হয়ে সাজা একজন মহিলা। তার সাথে 2জন বাচ্চা মেয়ে এসেছে। আমার তো প্রথমে বুকটা ধুপ করে উঠেছিল। ভেবেছিলাম বাংলা সিনেমার মতো আমার আগমনের বার্তায় আঞ্জুমানের আগমন ঘটলো না তো আবার। আরব চৌধুরীর মুখে এক্সপ্রেশন হুট করেই বদলে যাওয়ায় এমন ভাবতে বাধ্য হয়েছি আমি। কিছুই যেন বুঝে উঠতে পারছি না। মনের ভেতর দহনের দাবদা বাড়তে লাগলো। বুঝে ওঠার আগেই মহিলাটা বলে উঠলেন, আরব, কেমন আছো তুমি? অনেক বছর তোমাদের যোগাযোগ নেই। তোমাকে খুব মিস করেছি। দেশের বাইরে চলে যাওয়ার পর ব্যস্ততায় আর কারোর সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি। এরপর দেখো আমার ভাগ্য, আমার মোবাইলটাও হারিয়ে যায়, যার ফলে দেশের সব কাছের মানুষগুলোর নম্বরও চলে যায়। খুব চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু বাচ্চা হওয়ায় তাদের লালন পালন নিয়ে এতটা বছর পার করে ফেললাম, যোগাযোগ আর হলো না। মহিলার কথা শুনে আমার বুকটা আরো বেশি কাঁপতে লাগলো। সবকিছুই আঞ্জুমানের সাথে মিলে যাচ্ছে। বুকের কাঁপুনিতে শরীরের লোমটাও কাটা দিয়ে উঠছে আমার। মনে হচ্ছে এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম অভিসারে বসে আছে। বিষাদের সাগরে ডুবে যেতেই নিব এমন সময় আরব চৌধুরী বলে উঠলেন, আরে সুইটি না, তোর খোঁজ খবর নেওয়ার ভীষণ চেষ্টা করেছিলাম। একটা মতো বেস্ট ফ্রেন্ড ছিল তুই। তোর মেলে কত মেল করেছে। বাহ, 2 বছরের মাও হয়ে গেলে। তা দেশে আসলি কবে? আরব চৌধুরীর কথা শুনে আমার ভেতরটা স্বস্তি নেমে এলো। স্বস্তির নিঃশ্বাস টেনে ছাড়লাম আমি। বুঝতে পারলাম মহিলাটার নাম সুইটি, আর উনি আরব চৌধুরীর এক সময়কার বান্ধবী। আমার ভেতরটা শীতল লাগছে, শরীরও এখন হালকা লাগছে। আরব চৌধুরীর কথার পৃষ্ঠে সুইটি বলে উঠল, আর বইলো না, সব ভুলে গিয়ে বসেছিলাম, তাই নতুন ফোন নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেও তোমার নম্বর জোগাড় করতে পারিনি। এসেছি গতকাল, এসেই তোমার খোঁজ দিতে চলে আসলাম। গতকাল এসেছিলাম, জানতে পারি তুমি গ্রামে গিয়েছো। আজকে খবর পেলাম তুমি ফিরেছো, তাই দেরি না করেই চলে আসলাম। তা তোমার সবকিছু কেমন যাচ্ছে? আরব চৌধুরী স্বাভাবিক গলায় উত্তর দিল, চলছে কোনো রকম। তুই কি মেয়েদের নিয়ে দাঁড়িয়ে কথা বলবি, নাকি এক জায়গায় স্থির হয়ে বসবি? আর কি খাবি বল, বাচ্চারা কি খাবে? আমি বাইরে থেকে অর্ডার করছি। সুইটি হেসে একপাশে সোফায় বসলো, বাচ্চাদেরও বসালো। 2 ফুটফুটে জমজ বাচ্চা, বয়স আনুমানিক 15 বছর হবে। মেয়েগুলো বেশ চুপচাপ, একদম মায়ের বিপরীত। মা আর মেয়ের উপস্থিতিতে মনে হচ্ছে সাগরের শান্ত ঢেউ আর জলোচ্ছ্বাস একসাথে বসে আছে। সুইটি আরো একটু হেসে বলল, ধুর বেটা, বাইরে থেকে অর্ডার করে খাবো কেন? ভাবির হাতের রান্না খাবো। ভাবি যা রান্না করে খাওয়াবে তাই খাবো। ভাবি শব্দটা শুনে আমার বুকে আবারও ব্যথা হতে লাগলো। যতবারই আমি
আরাফ চৌধুরীর সাথে কাউকে মিলাচ্ছি ততবারই আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আবারও আগুনের লাভা যেন বুকে এসে জ্বলুনি দিচ্ছে। পরক্ষণেই সেটা বরফের স্পর্শ পেয়ে যেন শীতল হয়ে গেল, কারণ সুইটি গড়গড় করে বলতে লাগলো, আমি খুব খুশি হয়েছি তুমি আবার বিয়ে করেছো। আমি তো দেশে এসে তোমার এই কাহিনী শুনে একদম হতবাক হয়ে গিয়েছিলাম। আঞ্জুমানের বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল, কিন্তু কাল রাতেই জানতে পারলাম তুমি গ্রামে আবার বিয়ে করেছো। যাকেই বিয়ে করেছো মন থেকে তার জন্য দোয়া। আমি চাই তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো। যাই হোক, ভাবি কোথায়? সুইটির কথা শুনে আমার বুকে ভালোবাসার কম্পন উঠতে লাগলো। এত অল্প সময়ে কারো প্রতি এতটা দুর্বলতা আসতে পারে সেটা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। সুইটির কথার পাল্টা জবাবে আরাফ চৌধুরী বলে উঠল, সুইটি, যা শুনেছিস ভুল শুনেছিস, এমন কিছুই না। একটা মেয়ে বিপদে পড়েছিল, আমি তার ভাত খাবার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছি। এটাই বিয়ে বলে রটেছে। এরপর আমার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই যে মেয়েটা বসে আছে, মেয়েটার নাম আয়েশা। ওর বাবা মারা গিয়েছে, তাই ওর সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছি। বিয়েটাই কিছু না, এত বাচ্চা মেয়েকে আমার বউ হবে নাকি? আর তাবতে আঞ্জুমানের জন্য আমি এখন অপেক্ষা করছি। আঞ্জুমান হয়তো হুট করেই তোর মতো ফিরে আসবে। তুই এত বছর পর ফিরে এসছিস, সেও আসবে। আশার আলোটা আরো বেড়ে গেল। আর আয়সা আজকেই বাসায় আসলো। আয়সার হাতে রান্নাও ভালো, তবে এই মুহূর্তে সে রান্না করার মতো অবস্থায় নেই। তুই কি খাবি বল, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। সুইটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। বেশ কিছুক্ষণ আমায় পরখ করলো, বিড়বিড় করে কিছু একটা মনে মনে বলল। তারপর আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, খাবো না আপাতত কিছু। আজকে আমি উঠলাম, আবার পরে দেখা হবে। মেয়েদের নিয়ে বাসায় যাই আপাতত। এরপর একা এসে আড্ডা দিয়ে সবকিছু শুনবো। তোমার বিয়ের সংবাদ শুনে মেয়েদের কোথাও রেখে আসার সুযোগ না পেয়ে নিয়ে চলে এসেছি। বেশিক্ষণ আড্ডা দিলে ওরা বোর হবে। আরাফ চৌধুরী হালকা হেসে পকেট থেকে 2 বান্ডেল টাকা দুটো মেয়ের হাতে দিয়ে বলল, মামুনিরা, এটা মামার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট। তোমাদের নাম কি? শান্ত সুরেই দুটো মেয়ে উত্তর দিল। আয়রা টায়রা। টাকাগুলো মেয়েরা নিতে ইতস্তত করলেও সুইটির ইশারায় তারা সেই সবজি স্বাভাবিকভাবেই নিল। এরপর সুইটি মেয়ে দুটোকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তাদের কথোপকথনে আমি এটা বুঝতে পারলাম, আরাফ চৌধুরীর মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই, যা আছে তা কেবল দয়া। সুইটি যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো আপনার স্ত্রী হই, তাহলে আপনার ফ্রেন্ডকে কেন সেটা খোলাসা করে বললেন না? কাগজে পত্রে আল্লাহর দরবারে আমি তো আপনার স্ত্রী। আরাফ চৌধুরী আমার দিকে তাকিয়ে নমনীয় গলায় উত্তর দিল, আমি তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিয়েই তোমাকে অসম্মান করতে চাই না। সবাই ভাববে আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনে বিয়ে করেছি, টাকার গরমে কোচ একটা মেয়েকে বিয়ে করেছে। আর তোমাকে সবাই জাজ করবে লোভী হিসেবে, ভাবে টাকার লোভে আমাকে বিয়ে করেছ। কি দরকার সমাজের বাইরে কি একটা অসম সম্পর্ক স্থাপন করার? আর আমাদের তো প্রেমের বিয়ে না, দুর্ঘটনার কবলে পড়ে বিয়ে। এ বিয়েতে তোমারও মত ছিল না, শুধু গ্রামের টক্সিক মানুষের তোপে পড়ে বিয়ে হয়েছে। তাই বিয়েটাকে প্রতিষ্ঠিত না করাই উত্তম। যাই হোক, অনেকটা সময় পার হয়েছে। আমি সোনিয়াকে বলছি তোমার ঘরটা দেখিয়ে দেওয়ার জন্য। সে ঘরের আলমারিতে তোমার জন্য কাপড় রাখা আছে, পরে নিও। আসার সময় রাস্তায় বসে সবকিছু জোগাড় করেছি তোমার জন্য। আন্দাজে সাইজ বলে কাপড়গুলো আনা, ফিট হয় কিনা দেখে নিও। আর খাবার কি খাবে বলো, সোনিয়া সেটা বানিয়ে দিবে। আরাফ চৌধুরীর নমনীয় গলায় আমি আবারও গলে গেলাম। আমার প্রতি তার এই দায়িত্ব আমাকে আবারও তার প্রতি দুর্বল করতে লাগলো। আসার আগেই আমার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার ব্যাপারটা আমাকে আরো মুগ্ধ করলো। আবার বসন্ত বইতে লাগলো চারপাশে। আমি সোনিয়ার সাথে আমার রুমে গেলাম। সেখানে আলমিরা থেকে একটা কাপড় বের করলাম। সোনিয়া আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল, তবে গ্রামের মেয়ে আধুনিক ওয়াশরুম ব্যবহারে তেমন পটু না। কিছুটা লজ্জাও পাচ্ছিলাম কিভাবে এর সমাধান করব। সোনিয়াকে বলতে ভীষণ লজ্জা লাগছিল, কিন্তু মনে মনে ভাবলাম স্বামীকে তো সব বলা যায়। আমি সোনিয়াকে বললাম, একটু গিয়ে ওনাকে ডাক দিবেন? সোনিয়া হালকা গলায় উত্তর দিল। জি ম্যাডাম, বলছি। সোনিয়া চলে গেল আরাবকে ডাকতে। আমি আরাবকে আর এ নামে ডাকতে চাই না। এত বড় একটা মানুষকে নাম ধরে তো আর ডাকা যায় না, আবার ওগো তাগো বলেও তো ডাকা যাবে না। তাই ওনার একটা সুন্দর নাম দিয়েছি, তা হলো সুর। উনি আমার বেহালার সুর। আমি ওয়াশরুমে গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। এর মধ্যে সুর এসে
আমার দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করলো।